ঈদের লম্বা ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। রেলযাত্রা স্বস্তির হলেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। পবিত্র হজের শুরুতে মুখরিত আরাফাতের ময়দান। খুতবা পড়াবেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম। রাতে মুসল্লিরা ইবাদত করবেন মুজদালিফায়। বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস ব্যাহত। বহির্নগরে জাহাজ জট। ঈদে কার্যক্রম চালু রাখতে বিশেষ টাস্কফোর্স। এবং দূষণের সবচেয়ে বড় উৎস প্লাস্টিক বর্জ্য। আইন থাকলেও তা অকার্যকর, প্রতিশ্রুতিতেই দায় সারছে সরকার। পাট মন্ত্রণালয় আলাদা উদ্যোগও নিয়েছে, যেটা হয়তো ঈদের পরে কাজটা শুরু হবে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা, এটা আমরা সকল সরকারি দপ্তরে বলছি ওখান থেকে সরে আসতে। স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। যেমনটা বলছিলাম, ঈদের লম্বা ছুটিতে ঘরমুখো নগরবাসী। রেল ও বাস স্টেশনে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। আর সেই খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আমি দেখতে পাচ্ছি আপনার পাশেই এইমাত্রই ছেড়ে গেল ট্রেন। তো কোথায় যাচ্ছে এবং এই যে রেল লাইনের যারা যাচ্ছেন যাত্রীরা, তারা কি স্বস্তি অনুভব করছে কিনা? নির্দিষ্ট সময় ট্রেন ছেড়ে যাচ্ছে কিনা? অনেক, আপনি যে ট্রেনটির কথা বলছেন এটি জামালপুর এক্সপ্রেস, জামালপুরের উদ্দেশ্যেই ছেড়ে গেল। এটি ছাড়ার সময় কিন্তু সকাল 10টা এবং ঠিক সময় মতোই আমরা দেখলাম যে ট্রেনটি হুইসেল দিয়ে ছেড়ে গেল। এবং আরেকটি বিষয় আপনি যদি জানতে চান, যাত্রীদের মধ্যে তাদের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া, সেটি কিন্তু আপনি দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি ক্যামেরায় দেখানো গিয়েছে কিনা। যারা আসন পেয়েছেন অর্থাৎ অগ্রিম টিকিট কেটেছেন তারা তো আসন নিয়েছেন ভিতরে, এবং ভিতরে স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে স্ট্যান্ডিং টিকিট নিয়েছেন এবং ছাদেও কিন্তু যাত্রী উঠেছেন। যদি এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি সেটি হচ্ছে এই কমলাপুর স্টেশনের এই এলাকাতে, এবং সেখানে দেখছি যাত্রীরা এই বৃষ্টি থেকে, ঝিরি বৃষ্টি থেকে বাঁচার জন্য কেউ ছাতা বা কেউ পলিথিন কাগজের ব্যবস্থা করেছেন, সেটি নিচ্ছেন। এবং তাদের মধ্যে উচ্ছ্বাস, অর্থাৎ যখন এই ট্রেনটি ছেড়ে যাচ্ছিল সবাই কিন্তু সম্মোষণে চিৎকার দিচ্ছিল। অর্থাৎ তাদের যে এই যে নারীর টানে বাড়ি ফেরা, ঈদ উদযাপন করতে পরিবারের সাথে যাওয়া, এই যে গায়ে ফিরে যাওয়া, সেই বিষয়টিকে উদযাপন করার জন্য তাদের যে স্বতঃস্ফূর্ত বা একটি উচ্ছ্বাস, সেটি আমরা লক্ষ্য করছি। এবং যাত্রী যারা এখানে এসেছে বা যারা যাত্রা করছেন ঈদ যাত্রা, অনেকের সাথে আমরা কথা বলেছি, প্রত্যেকে একটি জায়গায় আসলে সন্তোষ প্রকাশ করছেন যে বিগত বছরগুলোর তুলনায় রমজানের ঈদ এবং এই ঈদুল আজহার কথা বলছেন যে তাদের যাত্রা কিছুটা স্বস্তি হচ্ছে। বরাবরের মতো এই যে পরিমাণ জট বা যে পরিমাণ মানুষের ভিড় দেখা যায়, যাত্রীদের ভিড় দেখা যায় বিশেষ করে ট্রেনে, সেই ভিড়টি কিন্তু এবারে লক্ষ্য করা যায়নি। এবং সকাল থেকেই আমরা এই কমলাপুর স্টেশনে লক্ষ্য রাখছিলাম, প্রত্যেকটি ট্রেনেই যেটি দেখেছি খুব সময় মতোই ছেড়ে গিয়েছে। দু একটি ট্রেন 5 থেকে 10 মিনিট বিলম্ব সেটি হয়েছে। এবং এগুলো নিয়ে যাত্রীদের যে কোনো অভিযোগ আছে তেমন অভিযোগ শুনতে পাওয়া যায়নি। কিন্তু যাত্রীদের একটি বিষয় তারা দৃষ্টি আকর্ষণ করছেন, তারা বলছেন যে যারা স্ট্যান্ডিং, যারা দাঁড়িয়ে যাচ্ছেন কিংবা এই যে ছাদে একটি ঝুঁকি নিয়ে যাত্রা করছেন, সেই জায়গা থেকে যদি ট্রেনের সংখ্যাটা বাড়ানো হয় ঈদকে কেন্দ্র করে, যদিও ঈদ স্পেশাল ট্রেন রয়েছে, কিন্তু সেটি যদি আরেকটু বাড়ানো হয় তাহলে যতটুকু ভোগান্তি আছে বা যতটুকু এই যে লাঘব আছে সেটি লাঘব হবে বলে তারা মনে করছেন। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সবশেষ। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ, যারা ছিলেন ঘরে ফেরা মানুষের ট্রেল যোগে সবশেষ খোঁজ খবর। এবার জানবো সড়কের প্রসঙ্গ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শফিপুরে আছেন সহকর্মী আরিফ হোসেন, আর অ্যাঙ্গেলায় আছেন সহকর্মী কাউসার আহমেদ। তবে সবার আগেই চলে যেতে চাই শফিপুরে, সেখানে আছেন আরিফ হোসেন। আরিফ, আপনার মাধ্যমে জানতে চাই যে ঢাকা টাঙ্গাইল যে রোডের দীর্ঘ জ্যাম, সেই জ্যামের পেছনের কারণ কি এবং ঠিক কত কিলোমিটার জ্যামে আসলে অতিষ্ঠ হয়ে আছে রাজধানী যারা ছাড়ছেন তারা?
নাফি, আপনাকে যদি একটু সকালের ঘটনা বলি, আমরা সকালে অফিস থেকে 6টার কিছু পরে রওনা দিয়েছি, এখন বাজে 10টার কিছু বেশি, অর্থাৎ আপনি বুঝতেই পারছেন 4 ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত শফিপুর পার হতে পারিনি। দীর্ঘ একটা যানজট, আমরা যানজটের সম্মুখীনটা প্রথম থেকেই হয়েছি, অর্থাৎ টঙ্গীর ওখান থেকে। আপনাকে যদি একটু দেখাই, আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো একদম দাঁড়িয়ে আছে, কোনো চলার কোনো মাত্র সুযোগ নেই। আমরা এরপরে বাধ্য হয়ে একটি বাড়ির ছাদে উঠেছি, এখান থেকেই লাইভ দিচ্ছি যানজটের, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু যানজট, এরকম গাড়ি দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে করে পিঁপড়ের গতিতে আগাচ্ছে বলা যায়। আমরা যেই জিনিসটা দেখেছি, টঙ্গী থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় 16 কিলোমিটার জায়গা ধরে যানজট, যেই জিনিসটা আমাদেরকে গুগল দেখিয়েছে, এবং পুরো জায়গাটি লাল হয়ে আছে এবং যানজটে অনেকটা অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে 10 দিনের ছুটি পাওয়ার পরে কিছু সংখ্যক মানুষ গতকালকে রাতেই চলে গিয়েছে, আবার অনেকে পরিবার পরিজনের জন্য কেনাকাটার জন্য থেকে গিয়েছে, এরপরে কেনাকাটা করে আজকে সকালে সুযোগ সুবিধা অনুযায়ী, এবং কেউ পার্সোনাল গাড়িতে, কেউ বাসে, ট্রাকে, আমরা দেখেছি অতিরিক্ত যাত্রী হয়ে ট্রাকের পেছনেও কাউকে কাউকে উঠতে বাড়ি গন্তব্যে যাওয়ার জন্য, অনেকে আবার গন্তব্যে যাওয়ার পরিবহনও খুঁজে পাচ্ছেন না। তবে একটি অভিযোগ কিন্তু অনেকেই করছেন যে বাড়তি ভাড়া নেয়ার, নির্ধারিত গন্তব্যের যেই ভাড়া, সেই ভাড়ার থেকে 1.5 গুণ, কোনো কোনো ক্ষেত্রে 2 গুণও ভাড়া নিচ্ছেন, এমনটা আমরা দেখতে পেয়েছি। এছাড়া ঝুঁকিপূর্ণভাবে অনেকে ট্রাকের ছাদে উঠে, এছাড়া গরুবাহী যেই ট্রাকগুলো ছিল সেই ট্রাকের মধ্যে উঠেও তারা গন্তব্যে যাচ্ছেন, এমন চিত্রও কিন্তু আমরা দেখেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই তৎপরতা, সেই তৎপরতা কিন্তু রাস্তার মধ্যে খুব একটা চোখে পড়েনি, এবং দীর্ঘ যানজট, অনেকক্ষণ ধরে যানজটটা যেটি রয়েছে, সেই যানজট কিভাবে সমাধান হবে সেই বিষয়টি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে এই শেষ পাওয়া পর্যন্ত, অর্থাৎ আমরা এই যে সড়কের যেই চিত্র, সেই চিত্র বোঝাই যাচ্ছে যে এখন থেকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই যানজট যে ছুটে যাবে সে ধরনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে দীর্ঘ 16 কিলোমিটারের বেশি যানজট আমরা কিন্তু এই মুহূর্তে গুগল আমাদেরকে দেখাচ্ছে চন্দ্রা পর্যন্ত। আরিফ হোসেন থেকে জানছিলাম ঠিক শফিপুরে তিনি অবস্থান করছেন এবং ঢাকা টাঙ্গাইল রুটের যেই যানজটের প্রসঙ্গ। এবার একটু চলে যেতে চাই এলেঙ্গায়, সেখানে আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, আপনার মাধ্যমে জানতে চাই যে এই মুহূর্তে আসলে রাস্তার পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? আমরা যেমনটা জানছিলাম শফিপুরে এখনো বেশ বিশাল একটা আমি আপনার পেছনে দেখতে পাচ্ছি গাড়িরা যাচ্ছে, যানজট খুব একটা নেই। তো কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং যাত্রীদের ভোগান্তির খোঁজ খবর আপনার মাধ্যমে জানতে চাই। অনেক আমার পেছনে মাত্র গাড়ির সামনে যাওয়া শুরু করেছে, গাড়ির ধীর গতি, তো থেমে থেমে প্রায় 23 কিলোমিটার এলাকায় এই মহাসড়কের যানজট রয়েছে। এতে করে উত্তর অঞ্চলের হাজার হাজার মানুষের চরম ভোগান্তি হচ্ছে, বিশেষ করে নারী ও শিশু যারা রয়েছে তাদের ভোগান্তি একটু বেশি। আমার পেছন থেকে ঠিক 1.5 কিলোমিটার দূরে ভাবলা এলাকায় উত্তর অঞ্চল থেকে ছেড়ে আসা একটি বাস মহাসড়কের উপরে উল্টে যায় কিছুক্ষণ 1.5 ঘন্টা আগে। তখন সেই বাসটি সরাতে যে সময় লেগে যায়, সেই সময়ে কিন্তু উভয় প্রান্তে যানজট ছিল। এখন এক পাশে থেমে থেমে যানজট আছে, এতে করে যারা ঘরমুখী মানুষ রয়েছেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আমার সাথে কয়েকজন যাত্রী ও চালকদের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে টাঙ্গাইলের অংশে তাদের আসতে 1.5 থেকে 2 ঘন্টা লাগলেও আজকে তারা যানজটেই আটকে আছেন প্রায় 5 থেকে 6 ঘন্টা যাবত, তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা বলছেন যে সকাল বেলায় তারা খাবার খেতে পারেননি এবং টয়লেট পর্যন্ত তারা ব্যবহার করতে পারে, এতে করে তাদের ভোগান্তিটা আরো বেড়ে গিয়েছে। তারা বলছেন যে এই মহাসড়কের পাশে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে কয়েক গুণ দামে বেশি বাড়তি দামে খাবার কিনতে হচ্ছে। বিশেষ করে 20 টাকার পানি তাদের কাছ থেকে 30 থেকে 35 টাকা নিচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। আর এদিকে যানজট নিরসনে টাঙ্গাইলের পুলিশ সুপার সহ প্রায় 6 শতাধিক পুলিশ এই মহাসড়কে দায়িত্ব পালন করছে। এছাড়াও এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে প্রায় 3 গুণ। রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় যমুনা সেতুতে প্রায় 52,000 যানবাহন সেতু পারাপার হয়েছে, আর এতে টোল আদায় হয়েছে 3,60,00,000 টাকার উপরে। অনেক এই ছিল আমার কাছে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সবিশেষ তথ্য। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দীর্ঘ যানজটের সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মীরা। এদিকে
ঢাকা ময়মনসিংহ ও সাভারেরও বিভিন্ন সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভারের সিএনবি এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির এবং ময়মনসিংহের ঢাকা বাইপাসে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। তবে হুমায়ুন, আপনার কাছে একটু শুরুতেই চলে যেতে চাই। ঠিক এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন সড়কের, এবং ঠিক কতটা পথ জুড়ে ঠিক যারা ঘরে ফেরা মানুষ তারা অস্বস্তিতে আছে, তাদের খোঁজ খবর আপনার মাধ্যমে জানতে চাই। যানবাহনের চাপ বাড়ছে। নারী টানে বাড়ি ফেরা মানুষগুলো কিন্তু গতকাল থেকেই ঈদ যাত্রা শুরু করেছে। তবে আমরা ঢাকা রিচা মহাসড়কের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, কোথাও তেমন কোনো আসলে যানবাহনের যেই যানজট বলতে যেটা বোঝায় সেটি কিন্তু পরিলক্ষিত হয়নি। তবে যানবাহনের ধীর গতি রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় কিন্তু বেশ ঘনবসতিপূর্ণ একটি এলাকা, প্রায় 2000-এর মতো কিন্তু শিল্প কারখানা রয়েছে এখানে, এবং এই 2000 শিল্প কলকারখানার শ্রমিকদের কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে। সে কারণে কিন্তু এইখানে কিছুটা চাপ পরিলক্ষিত হচ্ছে। আমরা দেখেছি হেমায়েতপুর, আমিনবাজার, সাভার বাস স্ট্যান্ড এবং নবীনগর, চন্দ্রা বাইপাস সড়ক ঘুরে দেখেছি। আসলে কোথাও যানজট পরিলক্ষিত না হলে কিন্তু ধীর গতি পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজ চলমান থাকার কারণে বাইপালের যে অংশটুকু, সেই অংশটুকু উত্তরবঙ্গগামী যেসব মানুষ রয়েছে তারা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। সেখানে কিন্তু ধীর গতির পাশাপাশি প্রায় 10 কিলোমিটার জায়গার মধ্যে কিছুটা যানজটও কিন্তু রয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের কোথাও কোনো আসলে যানজট কিংবা কোনো রকমের জনজটের যে একটি বিষয় সেটি পরিলক্ষিত হয়নি। তবে আজকে আমরা সড়ক ঘুরে দেখেছি দূরপাল্লার বাসের চাইতে ট্রাকের সংখ্যাই কিন্তু বেশি। কারণ ঢাকার বাইরে থেকে যেসব উত্তরবঙ্গ থেকে বিশেষ করে যেসব ট্রাকে করে গরু নিয়ে এসেছিলেন সেসব ট্রাকগুলো এখন খালি যাচ্ছে। সেসব ট্রাকে করে কিন্তু মানুষ যাচ্ছে, কারণ ট্রাকে করে একটু ঝুঁকি নিয়ে গেলেও তারা কিছুটা কম ভাড়ায় যেতে পারছেন, এমন কথাই কিন্তু বলছেন। অন্যদিকে যাত্রীরা কিন্তু অভিযোগ করছেন বরাবরের মতোই আসলে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। এইসব বিষয়ে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে নজরদারি বাড়ানোর জন্য কিন্তু দাবি জানিয়েছেন যেসব ঘরমুখী যাত্রী রয়েছেন। এই ছিল সাভারের সিএনবি এলাকা থেকে ঘরমুখী মানুষের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত। এবার ইমতিয়াজের কাছে চলে যেতে চাই। তিনি আছেন বর্তমানে ময়মনসিংহ ঢাকা বাইপাসে। আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে সড়কে যানবাহনের চাপ কেমনটা দেখতে পাচ্ছেন, এবং যাত্রীদের কোনো অভিযোগ কিংবা অতিরিক্ত ভাড়া বা কোনো ভোগান্তির খবর পাচ্ছেন কিনা। অনেক কোরবানি ঈদের আর মাত্র একদিন বাকি আছে, এবং এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি খুব ভোর থেকেই কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, এবং একেবারে বলতে গেলে পরিবারের সঙ্গে ঈদ করার জন্য কিন্তু ঢাকা থেকে বিভিন্ন বাসে ছেড়ে আসা যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু আসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ধীরে কিছু জায়গায়, বিশেষ করে গাজীপুরের পর থেকে ভালুকা এবং ত্রিশালের কিছু জায়গায় কিন্তু ছোট ছোট জাম তৈরি হচ্ছে। তবে খুব যে গতি বেড়েছে তা কিন্তু নয়। সাধারণ মানুষ যেভাবে পারছে, মূলত ট্রাকে, বাসে, সিএনজিতে, লেগুনায় করে যেভাবে পারছে সেভাবে আসছে। তবে মহাসড়কে কিন্তু এবার কিন্তু আমরা গতবারও যেটা দেখেছিলাম যে সিএনজি এবং অটোর ব্যাটারি চালিত অটোরিকশার কিন্তু দৌরাত্ম্যটা বেড়েছে, যার কারণে কিন্তু সড়কের শৃঙ্খলাটা একটু সমস্যা হচ্ছে। এবং এই সড়ক যে যাত্রা যেন নিরাপদ হয় তার জন্য কিন্তু সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা কিন্তু দায়িত্ব পালন করছে, এবং যাত্রা যেন নির্বিঘ্ন হয় এবং কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, ছিনতাই থেকে শুরু করে ডাকাতি বা কোনো ধরনের ভোগান্তির যেন শিকার না হয় সেই বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আমরা দেখতে পেরেছি বিশেষ করে এই যে রোডটি রয়েছে এটি কিন্তু একদিকে শেরপুর, কিশোরগঞ্জের নেত্রকোনার দিকে চলে গেছে, এবং আরেকটি রোড কিন্তু জামালপুর হয়ে টাঙ্গাইলের দিকে চলে গেছে। সুতরাং আবার অন্যদিকে উত্তরবঙ্গেরও বেশ কিছু গাড়ি এই দিক দিয়ে চলাচল করে। ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় আমরা জানতে পেরেছি কিছু থেমে যানজট সৃষ্টি হচ্ছে, এবং এখানে যেটা আগেও বলছিলাম যে অটোরিকশা, সিএনজি মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করা, এবং বড় বড় বাসগুলো যেগুলো রয়েছে বিভিন্ন দূরপাল্লার সেগুলো মাঝখানে নামিয়ে যাত্রী ওঠানামা করার কারণে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এবং সেগুলো সামলাতে বেশ
আনবেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তারপরেও তারা চেষ্টা করে যাচ্ছেন। এবং সাধারণ যাত্রীরা যেটা অভিযোগ করেছেন, গতবারও যেটা অভিযোগ থাকে যে 100 টাকার ভাড়া 200 টাকা নিচ্ছে, 200 টাকার ভাড়া 350 টাকা নিচ্ছে, 100-150 টাকা করে বেশি ভাড়া আদায় করা হচ্ছে, এটা কিন্তু যাত্রীরা আমাদেরকে অভিযোগ করছেন। তারপরেও তারা যেটা বলছেন যে আসলে যারা মূলত আজকে যারা আসছেন একটু আগে ভাগে পরিবারের সঙ্গে ঈদ করার জন্য চলে আসছেন, একটু যানজটের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য, যদিও হয়তো বেলা যত বাড়বে যানবাহনের মাত্রা এই মহাসড়কে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং যাত্রী চাপও আরও বাড়ার আমরা সম্ভাবনা দেখা যেতে পারে। তবে সাধারণ মানুষরা তারপরেও ঘরে ফিরছেন পরিবারের সঙ্গে ঈদ করার জন্য। সব মিলিয়ে এই ছিল এখনকার মতো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে ঈদে ঘর ফেরা মানুষের সর্বশেষ খবর আমার কাছে। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। এবার কোরবানির হাট প্রসঙ্গ। ক্রেতারা হাটমুখী হওয়ায় সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ছোট ও মাঝারি গরুর চাহিদা এবার বেশি। এ নিয়ে আরও খবর জানাতে রাজধানীর কমলাপুর পশুর হাট থেকে যুক্ত হচ্ছে শম্পা বিশ্বাস এবং চট্টগ্রামের সাগরিকা গরুর বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। তবে শুরুতে চলে যেতে চাই শম্পার কাছে। শম্পা, আমি দেখতে পাচ্ছি আপনার এক পাশে কালো আর এক পাশে লাল গরু। তো সকাল সকাল আসলে এই হাটের চিত্র কি দেখতে পাচ্ছেন, এবং পাশাপাশি দিনের শুরুতে যেহেতু ঈদ ঘনিয়ে আসছে, কেনা বেচা কেনা বাড়ছে কিনা? অনেক শুধু লাল বা কালো গরুই নয়, এই হাটে আরো নানা রঙের গরু উঠেছে এবং আমি সকাল থেকে কমলাপুর যে পশুর হাটটি রয়েছে সেখানে রয়েছি। একটু জানিয়ে রাখি, এবার ঢাকার 2 সিটি কর্পোরেশনে অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে এখন পর্যন্ত সবশেষ তথ্য বলছে হাট বসেছে 19টি। তবে আজকে যেহেতু সবশেষ কর্মদিবস, সেক্ষেত্রে আরও 2টি হাটের সিদ্ধান্ত আসার কথা রয়েছে। যদিও হাট দুটিতে ইতোমধ্যেই গরু উঠেছে, কিন্তু যে আনুষ্ঠানিক সিদ্ধান্ত সিটি কর্পোরেশন থেকে দেওয়া হয় সেটির ফয়সালা আজকে হবে। ফলে বলা চলে যে হাটের সংখ্যা আরও 2টি বাড়তে পারে। এবং আমি কমলাপুরের হাটের কথা বলছিলাম। এই হাটে আমরা দেখেছি যে এখন পর্যন্ত যেসব গরু বিক্রি হচ্ছে তার মধ্যে ছোট এবং মাঝারি গরুর চাহিদা বেশি, যেটা বরাবরই থাকে। এবং আমরা বিভিন্ন সময় এখন পর্যন্ত হাট নিয়ে যেসব প্রতিবেদন করেছি সেখানেও আপনি দেখবেন একই চিত্র, যে ছোট এবং মাঝারি গরুর চাহিদা কিন্তু সবসময় বেশি। যারা বড় গরু নিয়ে এসেছেন তাদের বিক্রি কিছুটা কম, তবে তারা আশা করছেন যেহেতু আরও 2 দিন রয়েছে কোরবানির জন্য, সেক্ষেত্রে সেই গরু বিক্রির চাহিদা 2 দিনের মধ্যে আসলে অনেকটাই বেড়ে যেতে পারে। আরেকটি তথ্য জানিয়ে রাখি, আমরা এই হাটের চিত্র যেমনটি দেখছি, পুরো রাজধানীর যেসব হাট বসেছে সবগুলোর চিত্র কিন্তু একই রকম নয়। এই হাটে একটু বেচা বিক্রি কম হলেও অন্যান্য যে হাটগুলো আছে সেগুলোর চিত্র কিন্তু অনেকটাই ভিন্ন। কোথাও কোথাও বেশি পরিমাণে গরু বিক্রি হচ্ছে, কোথাও একটু তুলনামূলক কম হচ্ছে। তবে এই 2 দিনে সেই ক্ষতি বা সেই যেটুকু কম রয়েছে সেটুকু পুষিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে কমলাপুর হাট থেকে পশুর হাটের সবশেষ খবর। আমাদের সঙ্গে কমলাপুর গরুর হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী শম্পা বিশ্বাস। এবার চলে যেতে চাই, আমাদের সঙ্গে যুক্ত আছেন সাগরিকা চট্টগ্রাম নগরীর সাগরিকা গরুর হাট থেকে কাজী মাহফুজ। মাহফুজ, আমি দেখতে পাচ্ছি আপনার চারপাশে খুব ক্লান্তি সময় পার করছেন। তো দিন বাড়ার সাথে সাথে বেচা কেনা গরুর বেচা কেমন হচ্ছে, এবং আকার ভেদে কত দামে বিক্রি হচ্ছে গরু? গত কয়েকদিন চট্টগ্রামে টানা বৃষ্টি ছিল, যার কারণে সেটি গরুর হাটগুলোতে প্রভাব ফেলেছিল। আজকে অনেকটা ওয়েদারটা বেশ ভালো আছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই চট্টগ্রামের বেশ কয়েকটি পশুর হাট আমরা ঘুরেছি, যেখানে ক্রেতাদের সমাগম বাড়তে শুরু করেছে। মূলত এবার চট্টগ্রামে একটু ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য সময় বড় গরুর চাহিদা থাকতো, এবার কিন্তু বড় গরুর প্রতি চাহিদা অনেকটাই কম। আমরা দেখতে পাচ্ছি মাঝারি এবং ছোট আকারের যে গরুগুলো আছে সেগুলোর চাহিদা অনেকটা বেশি, আর সেই চাহিদাকে পুঁজি করে দামও কিন্তু অন্য বারের তুলনায় 10% থেকে 15% পর্যন্ত বেড়েছে, এমনটি বলছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন আসলে গোখাদ্যের দাম বেড়েছে, গরু লালন পালনের খরচ বেড়েছে, যার কারণে দাম তাদেরকে বাড়িয়ে রাখতে হচ্ছে। যদিও এখন শেষ মুহূর্তের বেচা কিনা, যারা দূর দূরান্ত থেকে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং উত্তরবঙ্গ থেকে গরু নিয়ে এসেছেন তারা কিন্তু শেষ মুহূর্তে কম দামে হলেও গরু ছেড়ে দিচ্ছেন, এমনটি বলছেন। তবে অনেকটা হতাশা প্রকাশ করছেন দূর দূরান্ত থেকে বড় গরু নিয়ে আসা বিক্রেতারা। তারা বলছেন, কেউ কেউ বলছেন যে যতগুলো গরু নিয়ে
নিয়েছে তার একটিও এখনো পর্যন্ত বিক্রি হয়নি। আবার যারা ছোট গরু মাঝারি আকারের গরু নিয়ে আসছে তারা বলছেন যে প্রায় 70 থেকে 80% পর্যন্ত বিক্রি হয়েছে। আর দামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা শেষ মুহূর্তে দুই ধরনের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। কেউ বলছে দাম কিছুটা কমেছে, আবার কেউ বলছেন শেষ মুহূর্তে অনেকে বাড়িয়ে দিয়েছেন। তো এ ছিল আমার কিছু চট্টগ্রামের সাগরিকা হাট থেকে গরুর বেচা কেনার সবশেষ। ঈদুল আজহাকে সামনে রেখে যশোরে মশলার চাহিদা বাড়লেও দাম তেমন একটা বাড়েনি। এ নিয়ে আরও জানাতে যশোরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, মশলার দাম স্থিতিশীল থাকার কারণ কি, আর বিক্রি কেমন চলছে? অন্য বছরের তুলনায় এবছর দাম কিছুটা কম রয়েছে। যারা ব্যবসা তারা বলছেন যে এবছর সরবরাহ বেশি রয়েছে, সে কারণে দামটি কিছুটা 20 টাকা পর্যন্ত হচ্ছে, 420 টাকা থেকে 500 টাকা, এবং এলাচ বিক্রি হচ্ছে 420 টাকা থেকে 500 টাকা, এবং এলাচ বিক্রি লবঙ্গ বিক্রি হচ্ছে 1320 টাকা। এবছর লবঙ্গের দাম কিছুদিন আগে আমরা দেখেছি যে 1200 টাকা ছিল, সেটি 1300 টাকা বিক্রি হচ্ছে 1200 টাকা, যেটি এক সপ্তাহ আগে 1100 টাকা বিক্রি হচ্ছিল। এই অবস্থায় আসলে মশলার দাম খুব বেশি একটা বাড়েনি বলছেন যারা ব্যবসা রয়েছেন। ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে কিছুটা রয়েছে, অর্থাৎ দোকানদাররা রয়েছেন, ব্যবসা করছেন, তারা বলছেন যে এবছর আমদানি বেশি রয়েছে, তাদের সরবরাহ বেশি রয়েছে, এই কারণে দামটি খুচরা বাজারে প্রভাব পড়েছে, তার মশলার দাম কিছুটা কম রয়েছে। তবে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই সময়টা আসলে একটু মশলার দাম বাড়লেও, এবছর না বাড়লেও আগের যে দাম ছিল অর্থাৎ বেশি দামেই তারা ক্রয় করছেন, সেক্ষেত্রে তাদের কিছুটা সমস্যা হচ্ছে। আমরা বাজার ঘুরে দেখেছি বিক্রি হচ্ছে, আজকে প্রায় শেষের একদিন আছে আর মাত্র, তবে মশলা বিক্রি হচ্ছে। খুচরা বাজারগুলোতে এখন জমজমাট রয়েছে। এর আগে আমরা দেখেছি পাইকারি বাজারগুলোতে মশলা বিক্রির ধুম পড়েছিল, এখন খুচরা যে বাজারগুলো রয়েছে সে বাজারগুলোতে কিন্তু বিক্রি হচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি যে বাজারগুলোতে মশলা ভালোই বিক্রি হচ্ছে। তো সব মিলে এই ছিল মশলার বাজারের খবর আমার কাছে। যশোরের মশলা বাজারের সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মী রিপন হোসেন। কাস্টমস কর্মকর্তাদের আন্দোলনের পর বৈরী আবহাওয়া চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দেখা দিয়েছে জাহাজের জট। বৃষ্টিতে খাদ্যশস্য ও খোলা পণ্য খালাসে ব্যাহত হওয়ায় সময় মতো জেটিতে ভিড়তে পারছে না জাহাজ। আর বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানি খাত। ঈদের আগে বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ডিপো ও বন্দর কর্তৃপক্ষ। পরিবহন ভাড়া বেড়েছে 4 থেকে 5 গুণ। যদিও ছুটিতে কার্যক্রম সচল রাখতে বিশেষ টাস্কফোর্স গঠনসহ খোলা হয়েছে হটলাইন। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। গেল 15ই মে শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে কন্টেনারবাহী পরিবহন শ্রমিকদের কর্মবিরতি। এরপর রাজস্ব বোর্ড বিভক্তির প্রতিবাদে কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতি। এসব ধকল কাটিয়ে বন্দরের কার্যক্রম গতিশীল করার চেষ্টার মধ্যেই এবার বৈরী আবহাওয়ার প্রকোপ। ফলে গেল সপ্তাহে 2 দিন জেটিতে ভিড়তে পারেনি কোনো জাহাজ। সেই সঙ্গে টানা 1 সপ্তাহের বেশি সময় ধরে চট্টগ্রামে ভারী থেকে মাঝারি বর্ষণের কারণে ব্যাহত হচ্ছে আমদানি পণ্য খালাস কার্যক্রম। এতে নির্ধারিত সময়ে বন্দরের জেটিতে ভিড়তে পারছে না জাহাজগুলো, ফলে রপ্তানি পণ্য জাহাজীকরণে দেরি হচ্ছে। এর মধ্যে ঈদের আগে অতিরিক্ত রপ্তানি পণ্যের চাপে হিমশিম অবস্থা ডিপোগুলোর। 1 লাখ টিউএস ধারণ ক্ষমতার বিপরীতে ডিপোগুলোতে বর্তমানে কন্টেনার আছে প্রায় 80,000 টিউএস। এই পরিমাণ জাহাজ কিন্তু চট্টগ্রাম বন্দরে ভিড়ছে না যে এই রপ্তানি পণ্যবাহী কন্টেনারগুলো নিয়ে যাবে, যার ফলে রপ্তানি পণ্যবাহী কন্টেনারের একটা বিশাল ভলিউম 19টা অফডকে জমে যাচ্ছে। সুতরাং অপারেশনাল একটা বাধা বা অবস্ট্যাকল আমরা এখন ফেস করছি, এবং আমরা মনে করি যে ঈদের পর থেকে এটা ধীরে ধীরে কেটে যাবে। ঘটনা হচ্ছে ডিপুর সক্ষমতার মেটা, যারা এক্সপোর্ট কন্টেনারগুলো বা কাভার ভ্যানগুলো তারা রিসিভ করতে পারছে না, তাদের জায়গার সংকুলন নেই, রাস্তায় জায়গা দাঁড়িয়েছে। এ অবস্থায় ডিপোগুলোতে জায়গা সংকুলন না হওয়ায় রপ্তানি পণ্য নিয়ে বাইরেই দাঁড়িয়ে আছে প্রায় 7,000 ট্রাক। এতে কারখানা থেকে ডিপোতে পণ্য পরিবহনের ভাড়া বেড়ে ঠেকেছে 5 থেকে 20,000 টাকায়। আর ঢাকা থেকে চট্টগ্রামে পরিবহন ভাড়া 20,000 থেকে বেড়ে দাঁড়িয়েছে 60,000 টাকায়।
ডিপোগুলোতে ধারণ ক্ষমতার বাইরে অনেক মাল চলে আসছে, যার জন্য কাভার্ড ভ্যানগুলো আপনার রোডে দিনের পর দিন অপেক্ষমান, কিন্তু মাল আনলোড করতে পারছে না। আর আনলোড করতে না পারলে এক্সপোর্টও সময় মতো হবে না, আর সময় মতো না হলে এটার খেসারত আলটিমেটলি রপ্তানিকারকদেরকেই দিতে হবে। বন্দর কর্তৃপক্ষ বলছে প্রতিকূল আবহাওয়ার কারণে কিছুটা সংকট হলেও জেটি খালি হওয়া মাত্রই জাহাজগুলোকে ভেড়ার জন্য সিরিয়াল দেওয়া হচ্ছে। পণ্য ডেলিভারি বাড়ায় দ্রুত সংকট কেটে যাওয়ার আশা তাদের। যে সমস্ত জাহাজ আউটার অ্যাঙ্কারেজ থেকে লাইটারাইজ করছে তাদেরটা কিন্তু সমস্যা হচ্ছে না। যারা ভিতরে বাড়তি দিতে যাচ্ছে শুধু তাদের জন্যই, যারা কনসাইনি আছে, যারা নিয়ে আসছেন, তারা যদি আমাদের কাছে আবেদন করেন আমরা তাদেরকে তাদের সুবিধাজনক বার্তাও কিন্তু বাল্ক খালাস করার জন্য পারমিশন দিচ্ছি। চট্টগ্রাম বন্দরে সচল জেটি রয়েছে 16টি। বর্তমানে বহির্নোঙরে অপেক্ষায় আছে 23টির মতো জাহাজ। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়, এমন স্লোগানে যখন বিশ্বে পরিবেশ দিবস পালিত হচ্ছে তখন দেশে প্লাস্টিক দূষণ স্বাভাবিকের চেয়ে অনেক গুণ বেশি। গবেষণা বলছে স্বাস্থ্য ঝুঁকি ছাড়াও নদী, সাগর আর ল্যান্ডফিল দূষণের প্রায় 79% ঘটছে এই প্লাস্টিক বর্জ্যের কারণে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন দেশে প্লাস্টিক বর্জ্যের ব্যবহার আর দূষণ রোধে বিধিনিষেধ থাকলেও তা কার্যকর করার কেউ নেই। এদিকে পরিবেশ ও বন উপদেষ্টার দাবি সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে সরকার বদ্ধপরিকর। বাকিরা জানাচ্ছেন সাজিদ আরাফাত। যাপিত জীবনে প্লাস্টিক ছাড়া কি একটা দিন কল্পনা করা যায়? আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা একক ব্যবহারযোগ্য এই প্লাস্টিকই যেন গলার কাঁটা। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা এসডোর সমীক্ষা বলছে বাংলাদেশ বছরে প্রায় 3.84 বিলিয়ন একক ব্যবহারের প্লাস্টিক বোতল তৈরি করে, যার মাত্র 21.4% পুনর্ব্যবহারযোগ্য। এসব প্লাস্টিকের 78.6% নদী, সাগর এবং ময়লার ভাগাড়ে দূষণে অবদান রাখে। 2021 সালে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার আওতায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হয়। তৈরি করা হয় টেকসই প্লাস্টিক ব্যবস্থাপনার রোডম্যাপ। লক্ষ্য 2030 সালের মধ্যে প্লাস্টিক উৎপাদনে 30% কমানো, 2026 সালের মধ্যে 90% একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধ করা এবং 2025 সালের মধ্যে প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার 50% উন্নীত করা। তবে বাস্তবতা বলছে এসব নীতিমালা কাগজেই সীমাবদ্ধ। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন দেশে প্লাস্টিক পণ্যের ব্যবহার ও এর দূষণ রোধে বিধিনিষেধ থাকলেও তা শতভাগ কার্যকর হয় না। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাকে উন্নত করার পরামর্শ তাদের। পলিউশনটা তখনই তৈরি হয় যখন প্লাস্টিকটা পরিবেশে যায়, আর যদি আমি পরিবেশে যাওয়া থেকে বিরত রাখতে পারি তাহলে, এবং ম্যানেজমেন্টটা যদি ভালোভাবে সেভাবে নিতে পারি, তাহলে কিন্তু আমার প্লাস্টিক থেকে পলিউশনটা সেভাবে হয় না। সো প্লাস্টিকের যে সমস্ত প্লাস্টিকের উপরে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এটাকে না ইউজ করার বা যে বিষয়গুলো, তার চেয়ে বড় বিষয় হচ্ছে ম্যানেজমেন্টের আওতায় প্লাস্টিককে নিয়ে আসতে হবে। এদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা ও অবৈধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। সেই ধারাবাহিকতায় প্রস্তাবিত 2025-26 অর্থবছরের বাজেটে বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে প্লাস্টিক পণ্যের উপর। প্লাস্টিকের নানা পণ্যে ভ্যাটের হার 7% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন পণ্যে বাড়তি শুল্ক আরোপ একমাত্র সমাধান নয়। পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই ভবিষ্যৎ গঠনে সামাজিক দায়বদ্ধতার আওতায় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্লাস্টিক বিরোধী ক্যাম্পেইনের পাশাপাশি সরকারকে বিকল্প ব্যবস্থার সুপারিশ করেন তারা। প্লাস্টিক শিল্পকে কিন্তু আগে থেকেই বলতে হবে যে আপনারা বিকল্পের দিকে, অর্থাৎ এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলির দিকে যান। তখন যদি তারা প্লাস্টিকটাই ব্যবহার করলো কিন্তু সেটা কিছুটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হলো, সেটা কিভাবে করা যায় সেটা কিন্তু বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে করতে হয়। এখন এই প্লাস্টিক শিল্পের বিকল্প হিসাবে আসলে সরকার কি ভাবছে সেই ভাবনার জায়গাটাও কিন্তু স্পষ্ট না।
পরিবেশ ও বন উপদেষ্টার দাবি, একক ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধে সরকার বদ্ধপরিকর। কঠোর পদক্ষেপের পাশাপাশি বিকল্প ব্যবস্থার আশ্বাস তার। আমরা কঠোর হচ্ছি ইন দ্য সেন্স যে আমরা বাজারগুলো মনিটর করছি, যে কোন তিনটা বিকল্প তারা রাখবে এটা বলছি। আমরা এমনকি বিকল্প তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য পাট মন্ত্রণালয় আলাদা উদ্যোগও নিয়েছে, যেটা হয়তো ঈদের পরে কাজটা শুরু হবে। আর পলিথিন উৎপাদনের ক্ষেত্রে নিষেধাজ্ঞাটা প্রয়োগ করতে আমরা বহুবার গিয়েছি, বহুবার প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি। দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে তো আপনি প্লাস্টিকের বা পলিথিনেরটাকে আলাদা করতে পারবেন না। আর দ্বিতীয় হচ্ছে আমাদের কাজটা আপাতত কেবল পলিথিন শপিং ব্যাগ কেন্দ্রিক। সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা, এটা আমরা সকল সরকারি দপ্তরে বলছি ওখান থেকে সরে আসতে। প্লাস্টিক দূষণের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে শহরের প্রায় 18% আর গ্রামের মাত্র 5% ভোক্তা সচেতন। এমন বাস্তবতায় বৈশ্বিক ভোগবাদী বাণিজ্যের জিইয়ে রাখা নীরব ঘাতকের বিরুদ্ধে সচেতন হওয়ার দাবি পরিবেশবাদীদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। সিলেটে বৃষ্টি কমে আসায় জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিশেষ করে জকিগঞ্জ ও বিয়ানীবাজার সহ বিভিন্ন প্লাবিত অঞ্চলে নামতে শুরু করেছে পানি। এ নিয়ে আরও জানাতে সিলেটের চাঁদনীঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, আপনার মাধ্যমে জানতে চাই যে যেসব পয়েন্টে এখনও পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেখানকার পরিস্থিতি আসলে কি? অনেক, আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের সুরমা পয়েন্টে, ঐতিহ্যবাহী কিনব্রিজ এলাকায়, এবং কিছুটা স্বস্তির খবর দিয়ে আমি শুরু করতে চাই। গত কয়েকদিন তো টানা বৃষ্টিপাত ছিল সিলেটে, কিন্তু মাত্র এই 2 দিন ধরে বৃষ্টিপাত কমে আসায় এবং আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় কিন্তু পানি অনেকটাই কমে এসেছে এবং বিপদসীমার যে নিচে উপরে প্রবাহিত হচ্ছিল, আমি যে পয়েন্টে রয়েছি এটি কিন্তু এখনও প্রায় 44 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর পাশাপাশি যদি আমি আরও 2-1টি পয়েন্টের কথা আপনাকে জানাতে চাই, সেক্ষেত্রে বলতে হয় যে জকিগঞ্জের যে পয়েন্ট রয়েছে কুশিয়ারার, অর্থাৎ আমলশীত পয়েন্ট যেটিকে বলা হয়ে থাকে, সেই আমলশীত পয়েন্টে কিন্তু আমরা দেখেছিলাম প্রায় 2 মিটার হয়ে গিয়েছিল, বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, অর্থাৎ 200 সেন্টিমিটারের মতো চলে গিয়েছিল, কিন্তু সেটি আজকে নেমে কিন্তু অনেকটাই কমে গেছে, 125 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে। অর্থাৎ সেখানে কিন্তু প্রায় 75 সেন্টিমিটারের মতো প্রায় পানি কমে এসেছে। এর পাশাপাশি যদি আমি বলতে চাই আপনাকে শেওলা পয়েন্টে আজকে কিন্তু বিপদসীমার 43 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এখনও, তবে সেটিও কিন্তু 10 সেন্টিমিটার নিচে নেমে এসেছে। এর পাশাপাশি যদি আমি কানাই ঘাটের সুরমা পয়েন্টের কথা একটু বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু সেটিতেও কিন্তু 71 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি আগে 88 কিংবা 90 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। অর্থাৎ প্রতিটি পয়েন্টে কিন্তু 8 থেকে 10 সেন্টিমিটার পানি নিচে নেমে এসেছে। এবং যে ঢলের কথা বলতে হয়, উজানের ঢল, সেই উজানের ঢলও কিন্তু এখন অনেকটাই কমে গেছে, কারণ বিশেষ করে ভারতে বৃষ্টিপাত কমেছে, এই জন্য সিলেটেও কিন্তু যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। এই উন্নতি হওয়ার কারণে যেমনটি আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি সব নদীতেই কিন্তু সুরমা, কুশিয়ারা, পিয়াইন সহ সব নদীর পানি আস্তে আস্তে নেমে যাচ্ছে। এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তারা বলছেন যে আগামী 24 ঘন্টায় ধীর গতিতে পানি নামলেও আগামী এরপরের 48 ঘন্টায় কিন্তু খুব দ্রুত পানি নেমে যাবে। অর্থাৎ বন্যা পরিস্থিতির যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু এখন কিছুটা কম রয়েছে বললেই চলে। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ। সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার 3 আরোহী নিহত হয়েছেন। ভোর 6:30টার দিকে ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় নবীনগর কোম্পানিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নবীনগরের লাফাং গ্রামের অটোরিকশার চালক সোহাগ মিয়া আর যাত্রী আবুল কাশেম। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ জানায়, সকালে নবীনগর থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা কুমিল্লার কোম্পানিগঞ্জ যাচ্ছিল। এই সময় বাঁশবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এই অটোরিকশার 3 আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে নিহত হয়েছেন বাসের সুপারভাইজার।
শুরু হলো পবিত্র হজ। সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন মুসল্লিরা। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করে যাবেন মুজদালিফায়। সেখানে মাগরিব ও এশা নামাজ আদায়ের পর খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন হাজিরা। বিদায় হজের স্মৃতিবিজড়িত আরাফাত ময়দানে অবস্থানকেই মূল হজ বিবেচনা করা হয়। তীব্র গরমের কারণে মুসল্লিদের সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত তাঁবু থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। মক্কা নগরী থেকে 14 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে সমবেত হচ্ছেন লাখো মুসল্লি, যেখানে দাঁড়িয়ে স্মৃতি বিজড়িত বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূর্যোদয়ের পর তাবুর শহর মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা হন মুসল্লিরা। আরাফাতের ময়দানে অবস্থানকেই মূল হজ হিসেবে বিবেচনা করা হয়, যেখানে মুসল্লিরা সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। জোহরের নামাজের আগে পাঠ করা হবে হজের খুতবা। এবার খুতবা পড়াবেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়েখ সালেহ বিন হুমাইদ, যা 34টি ভাষায় অনুবাদ করে শোনানো হবে মুসল্লিদের। তীব্র তাপপ্রবাহের কারণে আরাফাতের দিন মুসল্লিদের সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত তাঁবুর ভেতরে থাকার পরামর্শ দিয়েছে সৌদির হজ কর্তৃপক্ষ। এরপর মুজদালিফের উদ্দেশ্যে সূর্যাস্তের পর আরাফাত ময়দান ত্যাগ করবেন মুসল্লিরা। সেখানে একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। মুজদালিফায় খোলা আকাশের নিচে সৃষ্টিকর্তার ইবাদতে মশগুল থাকবেন সারা রাত। এরপর শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। পরদিন 10 জিলহজ ঈদুল আজহার দিন মিনায় ফিরে গিয়ে শয়তানকে পাথর মেরে কোরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন মুসল্লিরা। কাবা শরীফ তাওয়াফের পর বাকি আনুষ্ঠানিকতা শেষ করবেন বিভিন্ন দেশ থেকে আসা 15 লাখের বেশি মুসল্লি। হজ যাত্রীদের ভ্রমণের সুবিধার জন্য 62টি বিমান সংস্থা 3000-এর বেশি ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া সৌদির অভ্যন্তরে ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে হারমাইন হাই স্পিড ট্রেন। হজের সময় চালু থাকবে একদিনে 7 লাখের বেশি যাত্রী বহনে সক্ষম এই রেল ব্যবস্থা। ইসলাম ধর্মের 5টি স্তম্ভের একটি হজ। গেল বুধবার ইহরাম পরে আল্লাহর ঘর খ্যাত কাবা শরীফ 7 বার তাওয়াফের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র হজের আনুষ্ঠানিকতা। তানভীর জানি, এখন বিশ্ব। 12টি মুসলিম প্রধান ও উন্নয়নশীল দেশের নাগরিকদের ওপরে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। মঙ্গলবার এই সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, বহিরাগত সন্ত্রাসীর হাত থেকে দেশকে রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো, গিনি, এরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। আগামী 9 জুন থেকে আদেশটি কার্যকর হবে। এছাড়া কিউবা ও ভেনেজুয়েলা সহ 5টি দেশের নাগরিকদের ভ্রমণে আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগে প্রথম মেয়াদে 7টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নতুন বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের আদেশে সই করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের বিরুদ্ধে অভিযোগ, মার্কিন গবেষণা, তথ্য চুরি সহ বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। মঙ্গলবার এক বিবৃতিতে হোয়াইট হাউস নিশ্চিত করেছে এমন তথ্য। আদেশটি প্রাথমিকভাবে 6 মাস পর্যন্ত বলবৎ থাকবে। বিপরীতে আদেশটি অবৈধ উল্লেখ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে সবকিছু করতে প্রস্তুত হার্ভার্ড। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের 27% শিক্ষার্থী বিদেশি। এর আগে গেল মাসে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীর ভর্তির বন্ধে নির্বাহী আদেশ জারি করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে নির্দেশনাটি সাময়িকভাবে স্থগিত করেন আদালত। চলতি মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। টেস্টের জন্য 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হাসান শান্ত। এছাড়া সহ অধিনায়ক হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কা সফরে 2 টেস্ট, 3 ওয়ানডে এবং 3 টি20 সিরিজ খেলবে বাংলাদেশ। 17 জুন গলে মাঠে গড়াবে প্রথম টেস্ট। 25 জুন কলম্বোতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। শেষ করছি এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
ঈদের লম্বা ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। রেলযাত্রা স্বস্তির হলেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। পবিত্র হজের শুরুতে মুখরিত আরাফাতের ময়দান। খুতবা পড়বেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম। রাতে মুসল্লিরা ইবাদত করবেন মুজদালিফায়। বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস ব্যাহত। বহির্নোঙরে জাহাজ জট। ঈদে কার্যক্রম চালু রাখতে বিশেষ টাস্কফোর্স। এবং দূষণের সবচেয়ে বড় উৎস প্লাস্টিক বর্জ্য। আইন থাকলেও তা অকার্যকর। প্রতিশ্রুতিতেই দায় সারছে সরকার। পাট মন্ত্রণালয় আলাদা উদ্যোগও নিয়েছে, যেটা হয়তো ঈদের পরে কাজটা শুরু হবে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা, এটা আমরা সকল সরকারি দপ্তরে বলছি ওখান থেকে সরে আসতে। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।